নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত খেলমিনেক্স বাংলায় নতুন ভিডিওতে। আজকে আবার বেশ কিছু ট্রান্সফার আপডেটস নিয়ে চলে এসেছি। ট্রান্সফার আপডেটসের সাথে সাথে বেশ কিছু কয়েকটা আপডেটস আমি দেবো, মানে ইন্ডিয়ান ফুটবল রিলেটেড। কিন্তু আপডেটস বেশিরভাগই থাকবে হচ্ছে এটিকে মোহনবাগান ক্যাম্প থেকে। ইস্টবেঙ্গল থেকে সেই রকম কোনো বড় আপডেট না থাকলেও কিছু খবর বা কিছু ইস্টবেঙ্গলের কারেন্ট সিচুয়েশন বা আপডেটটা দিয়ে দেবো, কী অবস্থা ইস্টবেঙ্গল ক্লাবের এখন সেটা দিয়ে দেবো। আর তার সাথে সাথে মোহাম্মদ স্পোর্টিংয়ের দিকে নজর রাখবো, প্লাস বাকি আইএসএল ক্লাবগুলো বা আই লিগ ক্লাবগুলোর কী অবস্থা বা কী সাইনিং করছে, আদৌ কোনো সাইনিং করছে কিনা, যদি কোনো খবর থাকে সেগুলোও দিয়ে দেবো আপনাদের। তো ভিডিওটা পুরোটা দেখবেন, যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। চলুন বন্ধুরা খবরগুলো দেওয়া যাক। প্রথমেই খবর, মানে নজর রাখবো আমরা ইস্টবেঙ্গল ক্যাম্পের দিকে। ইস্টবেঙ্গল ক্যাম্পের নতুন কোনো আপডেট কিন্তু সেরকম নেই। যেখানে আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে ইস্টবেঙ্গল চেষ্টা করছে প্রসূন মুখার্জির সাথে কথা বলে আবার নতুন করে তাকে অ্যাপ্রোচ করে যা প্রবলেম হচ্ছে সেগুলো সলভ করে প্রসূন মুখার্জিকে নিয়ে আসার, কিন্তু সেটাও যে খুব একটা সাকসেসফুল হচ্ছে সেরকম না। হয়তো প্রসূন মুখার্জি সেকেন্ড টাইমও প্রসূন মুখার্জিকে মানানো সাকসেসফুল হবে না ইস্টবেঙ্গল ক্যাম্প। আর সেখানে দাঁড়িয়ে নতুন কোনো অপশানও কিন্তু খুঁজতে হবে। আর হাতে কিন্তু একদমই টাইম কম, মানে যত দিন বা ঘন্টা এগোচ্ছে, যত মিনিট এগোচ্ছে, তখন ইস্টবেঙ্গলের চান্স আইএসএল এ খেলা কিন্তু একদমই কমে আসছে। এবার আইএসএল না খেললে কিন্তু অনেকগুলো প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গল টিম ছেড়ে কিন্তু বাকি আইএসএল বা আই লিগ ক্লাবের অপশন খুঁজবে। স্পেশালি বিকাশ জাইরু, সিকে ভিনিত, রিনো অ্যান্টো, কেভিন লোবো, ইউজিং সিং লিংডোর মতন প্লেয়ার, মোহাম্মদ রফিক, এইসব এই প্লেয়ারগুলো কিন্তু বাকি টিমগুলো অপশন খুঁজে যদি অফার থাকে। সেখানে দাঁড়িয়ে কিন্তু ইস্টবেঙ্গল টিম যে একটা ভালো টিম তৈরি হচ্ছিল, একটা ইয়াং আর এক্সপিরিয়েন্স টিমের মিক্সচার করে ভালো টিম তৈরি হচ্ছিল, সেইটা কিন্তু এখন কোয়েশ্চেন মার্কে চলে আসবে। এখনও কিন্তু ইস্টবেঙ্গল অফিসিয়ালি কোনো সাইনিং করেনি, জাস্ট অ্যানাউন্স হয়েছে যে প্লেয়ারগুলো আসতে পারে, কিন্তু এআইএফএফ বা আইএফ এর আন্ডারে কিন্তু এখন রেজিস্টার করা হয়নি প্লেয়ারগুলো। তো যতদিন না রেজিস্টার করা হবে ততদিন কিন্তু ইস্টবেঙ্গলের প্লেয়ার বলে আমরা ঘোষণা করতে পারবো না। প্রি কন্ট্রাক্ট তো অবশ্যই করা হয়েছে, আমরা দেখেছিলাম টিরি কেরালা ব্লাস্টার্সে প্রি কন্ট্রাক্ট করেও কিন্তু কেরালা ব্লাস্টার্স ছেড়ে সে অন্য কোনো ক্লাবে চলে যাবে, হয়তো এটিকে মোহনবাগানে সেই ক্লাবটা হবে। যাই হোক, এখনও কোনো কনফার্ম নেই যে এই প্লেয়ারগুলো ইস্টবেঙ্গলেই থাকবে। তো ইস্টবেঙ্গলে থাকার কনফার্ম করার জন্য কিন্তু ইস্টবেঙ্গল আইএসএল প্রথমে কনফার্ম করতে হবে। আর সেখানে দাঁড়িয়ে কিন্তু ইস্টবেঙ্গল আইএসএল খেলাটা কতটা সম্ভব হবে বা না হবে সেটা কিন্তু এখন প্রশ্নের মুখে চলে এসছে। ইতিমধ্যে ইস্টবেঙ্গল ক্যাম্প থেকে অনেকগুলো প্লেয়ারকে ছেড়ে দেওয়া হবে, অবশ্যই ছেড়ে দেওয়া হয়েছে তার মধ্যে অনেকগুলো প্লেয়ারকে। তার মধ্যে একটা প্লেয়ার যে অফিসিয়ালি আছে জানিয়ে দিয়েছে, বা আজকে না 2-3 দিন আগেই জানিয়ে দিয়েছে যে সে ইস্টবেঙ্গল ছেড়ে দিচ্ছে। সে হচ্ছে ইয়াং ডিফেন্ডার, যে কি লাস্ট সিজন খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করেছিল, সে হচ্ছে মেহতাব সিং। মেহতাব সিং ইন্ডিয়ান ফিউচার একটা ডিফেন্ডার হিসাবে আমরা তাকে ধরি, মানে খুব পোটেনশিয়াল হিসাবে আমরা দেখিয়ে প্লেয়ারটাকে। ইস্টবেঙ্গল ইউথ র্যাঙ্ক থেকেই উঠে এসছে, ইস্টবেঙ্গল ইউথ র্যাঙ্ক থেকে একদম মেন টিমে স্কোয়াডে তার সে জায়গা পায়। সেখানে লাস্ট সিজন তার রোল খুব গুরুত্বপূর্ণ হয়। মোস্ট অফ দ্য ম্যাচেস যার ইস্টবেঙ্গল ক্যারিয়ার সে খেলেছে, কিন্তু লাস্ট সিজনেই সে খেলেছে। আশির আক্তারের সাথে মেহতাব সিংয়ের পার্টনারশিপ লাস্টের দিকে অনেকগুলো ম্যাচ তারা দুজন একসাথে খেলেছে, কলকাতা লিগেও তারা অনেকগুলো ম্যাচ একসাথে খেলেছিল। সেই মেহতাব সিং কিন্তু এবার ইস্টবেঙ্গল ছেড়ে অন্য কোনো ক্লাবের পথে, এরকমই শোনা যাচ্ছে সে কিন্তু মুম্বাই সিটি এফসির দিকে যেতে পারে। মুম্বাই সিটি এফসিতে যাওয়ার চান্স তার খুবই বেশি। সিটি গ্রুপ কিন্তু অনেক ইয়াং ট্যালেন্টকে খুঁজে বার করার চেষ্টা করছে, অনেক ইয়াং ফুটবলার যারা আই লিগে আসে সেই প্লেয়ারগুলোকে নিয়ে এসে আইএসএল এ চান্স দেওয়ার চেষ্টা করছে। তো সেখানে কিন্তু মেহতাব সিংয়ের সিটি গ্রুপ বা মুম্বাই সিটি এফসি টিমে যাওয়ার চান্স কিন্তু খুবই জোরালোভাবে শোনা যাচ্ছে। এটা ছিল হচ্ছে ইস্টবেঙ্গলের খবর, জাস্ট আপডেটটা দিয়ে দিলাম, মানে খুব বড় কোনো খবর নেই, জাস্ট কি কারেন্ট সিচুয়েশন সেটার ব্যাপারে একটু বলে দিলাম। এবার নজর রাখবো আমরা এটিকে মোহনবাগান দিয়ে, কারণ এটিকে মোহনবাগান থেকে বেশ গুরুত্বপূর্ণ কিছু খবর আসছে। স্পেশালি ইন্ডিয়ান স্ট্রাইকার জবি জাস্টিনকে নিয়ে অনেক জটিলতা দেখা দিয়েছিল সিজনের, মানে ট্রান্সফার মার্কেট যখন শুরু হয়নি তার আগেই, মানে ধরুন 2 থেকে 3 মাস আগে এরকম শোনা যাচ্ছিল জবি জাস্টিন হয়তো ইস্ট বেঙ্গলের পথে আবার ফিরে আসছে বা কেরালা ব্লাস্টার্স যেতে পারে, মানে এটিকে মোহনবাগান ছাড়ার সম্ভাবনা দেখা দিচ্ছিল একটা। কিন্তু বলবন্ত সিং, যখন শোনা গেছিল যে বলবন্ত সিং এটিকে মোহনবাগান ছেড়ে গিয়ে অন্য কোনো ক্লাবের অপশন দেখছে বা ইস্ট বেঙ্গলে চলে আসছে, তখন কিন্তু একটা অলমোস্ট আমরা কনফার্ম হয়ে গেছিলাম জবি জাস্টিন থেকে যাবে। আর সেটাই একটা শিলমোহর পড়ে গেল। জবি জাস্টিনকে কন্ট্রাক্ট এক্সটেন্ড করা হলো 2 বছরের কন্ট্রাক্টে, আরও সাইন করলো জবি জাস্টিন, মানে 2 বছর আরও আমরা দেখতে পারবো এটিকে মোহনবাগান জার্সি পরে জবি জাস্টিনকে খেলতে। জবি জাস্টিন কিন্তু লাস্ট সিজন খুব একটা কিন্তু চান্স পাইনি, এই সিজন কিন্তু তার চান্স পাওয়াটা একটুখানি কঠিন হয়ে যাবে, কারণ এরকমই শোনা যাচ্ছে এটিকে মোহনবাগান কিন্তু এফসি গোয়া থেকে মনবীর সিংকে নিয়ে আসবে। আর মনবীর সিং কিন্তু মানে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের প্লেয়ার, তো অবভিয়াসলি জবের থেকে একটুখানি বেটার তার চান্স হবে ফার্স্ট টিমে চান্স পাওয়ার। কিন্তু আমার অ্যাটলিস্ট মনে হয় জবিকেও কিন্তু চান্স দেওয়া হবে কয়েকটা ম্যাচে, আর সেখানে যদি ভালো করতে পারে তার কিন্তু এই স্কোয়াডে বা
অ্যাটলিস্ট সাবস্টিটিউশন বেঞ্চে তার জায়গা তো থাকবেই, কারণ মেন টিমে ডেভিড উইলিয়ামস আর রয় কৃষ্ণন স্টার্ট করবে বেশিরভাগ ম্যাচে। তো এত সাবস্টিটিউট এসে কয়েকটা ম্যাচ হতে খেলার সম্ভাবনা থাকতে পারে, কিন্তু এটাই শোনা যাচ্ছে 2 বছরের জন্য আরও চুক্তি রিনিউ করেছে জবে জাস্টিন এটিকে মোহনবাগান, সে 2 বছরও থেকে যাবে। আচ্ছা, এবার হচ্ছে এটিকে মোহনবাগান নতুন একটা ফরেন প্লেয়ারের দিকে নজর রাখার চেষ্টা করছে বা নজর দেওয়ার চেষ্টা করছে। ইতিমধ্যে 5টা ফরেনার কিন্তু এটিকে মোহনবাগান কনফার্ম করে নিয়েছে, এরকমই শোনা যাচ্ছে। টিরি হবে 6 নম্বর, আরেকটা কিন্তু একটা মিডফিল্ডার দরকার এটিকে মোহনবাগানের, এরকমই তাদের একটা ইচ্ছা বা একটা চেষ্টা তারা আছে যে একটা মিডফিল্ডে ভালো একটা বিদেশি মিডফিল্ডার সাইন করানোর দিকে। আর এরকমই শোনা যাচ্ছে বৌবাকার ফোফানা বলে একটা প্লেয়ার যে কি গিনিজ ন্যাশনাল টিমের হয়ে খেলেছে বা খেলে এখনও, এই প্লেয়ারটার দিকে কিন্তু নজর আছে এটিকে মোহনবাগানের। কতটা সাকসেসফুল হবে আদৌ খবরটা সত্যি কিনা আমরা জানি না, বেশ কিছু জায়গায় আমরা দেখছিলাম এরকম খবরটা বেরিয়েছে, তো সেই জন্যই আমি আপনাদের বললাম। কিন্তু এখনও বলবো জাস্ট একটা রিউমার হিসাবে আপনারা এটা ট্রিট করতে পারেন, কোনো অফিসিয়াল নিউজ এটা তো নাই, প্লাস কোনো কংক্রিট এই খবরটা এখন অবধি আসেনি, কিন্তু জাস্ট একটা কয়েকটা জায়গায় রিউমার দেখছিলাম, তো সেই জন্যই আমি আপনাদের খবরটা দিলাম। বৌবাকার ফোফানার ব্যাপারে একটুখানি বলি, এই প্লেয়ারটা অ্যাকচুয়ালি সেন্ট্রাল মিডফিল্ডে খেলে, 30 বছর বয়স, প্লেয়ারটা বেশ স্ট্রেংথ আছে, স্ট্রেংথের সাথে সাথে স্ট্যামিনাও খুব ভালো। প্লেয়ারটা কিন্তু সাউদি আরেবিয়াতে খেলেছে, সাউদি আরেবিয়ার ক্লাবগুলোতে খেলেছে, নিজের দেশের আফ্রিকান ক্লাবগুলোতে খেলেছে, তারপরে তার দেশের হয়ে আফ্রিকান কাপ অফ নেশনসে খেলেছে, যেটা কিন্তু খুব বড় একটা টুর্নামেন্ট, আফ্রিকান কাপ অফ নেশনস, এই আফ্রিকার ক্লাবগুলো বা দেশগুলোর জন্য। তো সেইখানে তার দেশকে রিপ্রেজেন্ট করেছে, দেশের জন্য অলমোস্ট 20টার মতন ম্যাচ খেলেছে, গোল কিন্তু খুব একটা বেশি করে না, জাস্ট খেলা ব্রেক করার এই প্লেয়ারটার মেন রোল, খেলাটা স্টপ করে বা অপোনেন্ট যখন অ্যাটাক করে খেলাটা ব্রেক করে মিডফিল্ডে, তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রোল হয়ে যায় যে কোনো টিমের। তো এই প্লেয়ারটাকে যদি নেওয়া হয় বা যদি নেয় এটিকে মোহনবাগান, বা এই প্লেয়ারটা যদি এটিকে মোহনবাগান আসে, তাহলে এই ইম্পর্টেন্ট রোলটা কিন্তু প্লেয়ারটা নিভাতে পারে, যেখানে সে প্লে ব্রেক করবে আর প্লে ক্রিয়েট করার চেষ্টা করবে মিডফিল্ড থেকে। তো আমরা নজর রাখবো এই প্লেয়ারটা আসে কিনা, কিন্তু এখনও কোনো কনফার্ম নিউজ নেই। যে লাস্ট সিজন রোমানিয়ান একটা ক্লাবে খেলেছিল, তো সেখান থেকেই এটিকে মোহনবাগান আসার সম্ভাবনা আছে, কিন্তু আমি এখনও বলবো এটা আপনারা জাস্ট রিউমার হিসেবে ট্রিট করবে, কোনো কনফার্ম নিউজ কিন্তু না এটা। আচ্ছা, এটিকে মোহনবাগান কিন্তু একটা গোলকিপারের দিকে নজর রাখতে হবে, কারণ এরকমই শোনা যাচ্ছে যে মাত্র 2টো গোলকিপার তাদের স্কোয়াডে এখন আপাতত আছে, সেটা হচ্ছে সুভাষিস রায়চৌধুরী আর হচ্ছে ধীরাজও কিন্তু চলে যেতে পারে অন্য কোনো ক্লাবে, এরকমই শোনা যাচ্ছিল। তার মানে 2টো গোলকিপার এখন অবধি আছে এটিকে মোহনবাগান, ধীরাজ চলে গেলে মাত্র একটা গোলকিপারের অপশন তার কাছে থাকবে। আর এখন শোনা যাচ্ছে অভিলাষ পল, যে কি এটিকে মোহনবাগান মানে এটিকেতে ছিল লাস্ট সিজন, তারপর সেখান থেকে মোহনবাগানে অন লোনে চলে আসে, সেই কিন্তু আবার চলে যেতে পারে এটিকে মোহনবাগান মেন মানে স্কোয়াডটায় আবার সে জয়েন করতে পারে, এরকমই শোনা যাচ্ছে। অভিলাষ পল কলকাতার ফুটবলে মানে খুব যে পরিচিত নাম তা না, কিন্তু কলকাতা ফুটবলে অনেকদিন ধরেই আছে, তো আমরা দেখতে পারি অভিলাষ পলকে নেক্সট সিজন আবার এটিকে মোহনবাগানের রিজার্ভ বেঞ্চ বা স্কোয়াডে আমরা আবার দেখতে পারি। আচ্ছা, এটা ছিল হচ্ছে ইস্ট বেঙ্গল মোহনবাগানের খবর। চট করে চলে যাবো মোহামেডান স্পোর্টিংয়ের দিকে, একটা নজর রাখবো। একটা খবর আসছে, কারণ মোহামেডান স্পোর্টিং কিন্তু বেশ ভালোভাবে টিম গোছানোর চেষ্টা করছে, আর তারা কিন্তু আরেকটা ভালো গুরুত্বপূর্ণ ইন্ডিয়ান ফুটবলার আর এক্সপিরিয়েন্স ইন্ডিয়ান ফুটবলার সাইন করিয়ে নিল। এই প্লেয়ারটা কিন্তু মোহনবাগানের খেলার অভিজ্ঞতা আছে ISL এর বেশ কিছু টিম, জামশেদপুর, মুম্বাই সিটি FC এবং লাস্ট সিজন নর্থ ইস্ট ইউনাইটেড খেলার অভিজ্ঞতা আছে। আমি বলছি হচ্ছে লেফট ব্যাক সৌভিক ঘোষের কথা। সৌভিক ঘোষ কিন্তু এবার নেক্সট সিজন আমরা দেখতে পারবো মোহামেডান স্পোর্টিং জার্সি পরে আই-লিগ সেকেন্ড ডিভিশন খেলছে, আর যদি আই-লিগ সেকেন্ড ডিভিশন থেকে আই-লিগ মেন ডিভিশনে কোয়ালিফাই করতে পারে, তাহলে আই-লিগ মেন ডিভিশনেও কিন্তু খেলবে সৌভিক ঘোষ মোহামেডান স্পোর্টিং জার্সি পরে। সাইড ব্যাক, লেফট ব্যাকে খেলে, লেফট ফুটার, লেফট ফুট খুব ভালো চলে এই প্লেয়ারটার, ডিফেন্সেও মাঝে সাথে খেলে দিতে পারে, কিন্তু মেইনলি খেলে হচ্ছে লেফট ব্যাকেই। তো এই সৌভিক ঘোষ কিন্তু মোহামেডান স্পোর্টিংয়ে সাইন করে নিল, এরকমই শোনা যাচ্ছে। আরেকটা প্রাক্তন মোহামেডান স্পোর্টিং প্লেয়ার কিন্তু এবার চলে যাচ্ছে আরেকটা আই-লিগ ক্লাবে, মানে আই-লিগ সেকেন্ড ডিভিশন থেকে আই-লিগ মেইন ক্লাবে প্রমোট হলে প্লেয়ারটা, সেটা হচ্ছে কামরান ফারুক। লাস্ট সিজন কিন্তু আমরা কলকাতা ফুটবল লিগে দেখেছিলাম যে মোহামেডান স্পোর্টিং জার্সি পরে খেলেছিল, কিন্তু এই কামরান ফারুকই এখন চলে যাচ্ছে মোহামেডান স্পোর্টিং থেকে চার্চিল ব্রাদার্স। আর চার্চিল ব্রাদার্স কিন্তু এরকম বাঙালি ফুটবলারদের টার্গেট করছে এই সিজন। লাস্ট সিজনে কিছু বাঙালি ফুটবলার খেলেছিল চার্চিল ব্রাদার্সে, এই সিজনে কিছু বাঙালি ফুটবলার নিচ্ছে, যেমন শিলটন পালের সাইনিং কিন্তু অলরেডি কনফার্ম করে নিচ্ছে চার্চিল ব্রাদার্স। তারপরে কিন্তু সেকেন্ড বাঙালি ফুটবলার এখন অব্দি যা শুনছি আমরা, সেটা হচ্ছে কামরান ফারুক, যে নেক্সট সিজন চার্চিল ব্রাদার্সের হয়েই খেলবে, এরকমই শোনা যাচ্ছে। কেরালা ব্লাস্টার্সের নজর রাখবো, কারণ কেরালা ব্লাস্টার্সও কিন্তু একটা সাইনিং করে নিয়েছে, এরকমই শোনা যাচ্ছে। সেটা হচ্ছে মানে করবে, কন্ট্রাক্ট এক্সটেন্ড করবে, এরকমই শোনা যাচ্ছে। সেটা হচ্ছে রাহুল কেপি কিন্তু আমার পার্সোনালি ওয়ান অফ দ্য ফেভারিট প্লেয়ার্স হচ্ছে ইন্ডিয়ান আন্ডার 17 যে ব্যাচটা ছিল, যে টিমটা ছিল, আমার ওয়ান অফ দ্য ফেভারিট প্লেয়ার্স। আমি
গ্যারান্টি দিয়ে বলতে পারি নেক্সট 1-2 বছরের মধ্যে ইন্ডিয়ান ন্যাশনাল টিমেরও ইম্পর্টেন্ট প্লেয়ার হয়ে যাবে। প্লেয়ারের কাছে স্কিল আছে, স্পিড আছে, বুদ্ধি আছে, বুদ্ধি যেটা দরকার হয় ফুটবলে স্পেশালি একটা উইঙ্গারের জন্য সেটা কিন্তু আছে। স্ট্রাইকারও খেলতে পারে এই প্লেয়ারটা, আর এই প্লেয়ারটা কিন্তু আবার শোনা যাচ্ছে কেরালা ব্লাস্টার্স কন্ট্যাক্ট রিনিউ করতে পারে। লাস্ট সিজন কেরালা ব্লাস্টার্সে খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করেছিল, ইনিশিয়াল স্টেজের থেকে চোটের জন্য কিন্তু সেকেন্ড পার্ট অফ আইএসএল একটুখানি মিস করে গেছিল, কিন্তু প্লেয়ারটা খুবই প্রতিশ্রুতিবান প্লেয়ার, আর যে কোনো টিম কিন্তু এইরকম প্লেয়ার রেখে দিতে চায়, আর সেটাই কিন্তু কেরালা ব্লাস্টার্স করবে এরকমই শোনা যাচ্ছে। আর 2 বছরের জন্য কিন্তু রাহুল কেপিকে রেখে দিতে পারে কেরালা ব্লাস্টার্স, সম্ভাবনা কিন্তু প্রবল। এর আগে কিন্তু আমরা দেখেছি সাহাল আব্দুল সামাদকে 5 বছরে কন্ট্যাক্ট করে নিতে পারে, এরকমই কেরালা ব্লাস্টার্স সম্ভাবনা দেখা দিয়েছে। আর রাহুল কেপিকে নেওয়া মানে কিন্তু আরও ইয়াং প্লেয়ারদের টিম স্ট্রং করা। আমরা দেখেছি নিশু কুমার হোক, তারপরে হাক্কু হোক, তারপরে জিকসন সিং, নাওরেম, রাহুল কেপি, সাহুল আব্দুল সামাদ, মানে পুরো ইয়াং প্লেয়ার্স দিয়ে ভরাচ্ছে টিমটা। আর খুবই গুরুত্বপূর্ণ হয়েছে এই ইয়াং প্লেয়ার্স, কারণ সিজন লং হয়, ফিটনেসের একটা ইস্যু তো আসবেই এই সিজন, কারণ অনেক মাস হয়ে গেল প্লেয়াররা আউট অফ প্র্যাকটিস আছে। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু ইয়াং প্লেয়াররা কিন্তু বেশি দৌড়াতে পারবে, তখন কিন্তু বাকি টিমগুলোর উপর প্রেশার আসবে। আর সেকেন্ডলি আর ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কিন্তু ফিউচারের জন্য কিছু টিম ক্রিয়েট করছে কেরালা ব্লাস্টার্স। আমরা কিন্তু এখন দেখছি যে আইএসএল টিমগুলো কিন্তু এখন একটুখানি এই সিজন না ভবিষ্যতের কথা ভাবছে। আমরা দেখে আসি আই লিগ যখন টিমগুলো খেলে তখন কিন্তু তারা এই সিজনের কথা ভাবে টিমগুলো, আর কিন্তু আমরা দেখছি আইএসএল টিমগুলো কিন্তু তারা ভবিষ্যতের কথাও ভাবছে, সেটা কিন্তু খুবই ভালো জিনিস, খুবই ভালো অ্যাডভার্টাইজিং ইন্ডিয়ান ফুটবলের জন্য। আর যেটা বলছিলাম রাহুল কেপি হয়তো আমরা দেখতে পারি নেক্সট আরও 2 বছর কেরালা ব্লাস্টার্সে থেকে যেতে পারে। ভিডিও শেষ করার আগে দুটো খবর দেবো, একটা আই লিগ আর একটা আইএসএল। আই লিগের নতুন একটা টিম নেওয়া হবে, সেটা আপনারা সবাই জানেন। সেটার জন্য কিন্তু বিড তোলার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল একটা স্পটের জন্য, আর সেখানে 3টে টিম কিন্তু বিড তুলে নিয়েছিল। এটা হচ্ছে শ্রীনিধি এফসি, রিন্থি আর হচ্ছে সুদেবা। এই 3টে টিম কিন্তু বিড তুলেছিল, কিন্তু 3টে টিমের বিড পেপার কিন্তু একটুখানি যেরকম বিড পেপার আশা করছিল বা যেরকম কাগজপত্র এআইএফএফ আশা করছিল সেরকম কাগজপত্র কিন্তু আসেনি। তো এর জন্য আর একটুখানি টাইম এক্সটেন্ড করে দেওয়া হয়েছে। 3টে টিমকে বলা হয়েছে যে আবার যেন কাগজপত্র যেগুলো তারা দেয়নি বা যেগুলো একটুখানি খটোমটো লাগছে এআইএফএফ সেগুলো আরও ভালো করে দেয় কাগজগুলো, একটুখানি টাইম এক্সটেন্ড করে দিয়েছে। নেক্সট 10-12 দিনে আরও সময় দেওয়া হয়েছে। এই 10-12 দিনের মধ্যে 3টে ক্লাবকেই আবার নতুন করে অ্যাপ্লাই করতে বলা হয়েছে। আর এই 3টে ক্লাবের মধ্যে একটা ক্লাব খেলবে, এরকম প্রথম দিকে শোনা যাচ্ছিল সুদেবা এফসি, দিল্লি বেস্ট ক্লাব। তাদের চান্স কিন্তু সব থেকে বেশি আই লিগে খেলা, কারণ দিল্লি থেকে কোনো টিম নেই আই লিগের, অনেক বছর হয়ে গেছে। তো দিল্লি থেকে টিম চায় একটা এআইএফএফ, তো এর জন্য সুদেবার চান্স কিন্তু খুবই বেশি। তো আমরা নজর রাখবো কি হয়, যে সুদেবা এফসি বিড পেপার ঠিক করে দেয় তাদের সম্ভাবনায় কিন্তু সব থেকে বেশি তারা আই লিগ নেক্সট সিজন খেলবে। শেষ করবো ভিডিও ফ্র্যাঞ্চাইজি ফি নিয়ে কথা বলে, কারণ আই লিগ ক্লাবগুলো একটা অ্যাপিল করেছে এফএসডিএলকে যে এই করোনা ভাইরাসের কারণের জন্য কিন্তু অনেক কোম্পানি লস খেয়েছে, আর ইনভেস্টার কিন্তু সেরকম টাকা খরচা করতে পারবে না এই সিজন, যেরকম লাস্ট কয়েকটা সিজনে করে এসছে। আর সেখানে দাঁড়িয়ে আই লিগের আইএসএল এর বেশ কটা ক্লাব কিন্তু রিকোয়েস্ট করেছে এফএসডিএলকে তারা যেন এই সিজন একটুখানি ট্রান্সফার ফি বা ফ্র্যাঞ্চাইজি ফিতে যেন একটুখানি তারা ডিসকাউন্ট দেয়, একটুখানি ফ্র্যাঞ্চাইজি ফিটা যেন একটুখানি কমিয়ে দেয়, তাহলে সুবিধা হয় ক্লাবগুলো। আর এই ক্লাবগুলো কিন্তু একসাথে সবাই অ্যাপিল করেছে, এটা কিন্তু একটা কি দুটো ক্লাব না, সবগুলো ক্লাব অ্যাপিল করেছে। এআইএফএফ বা এফএসডিএলকেও কিন্তু মানতে হবে যে তারা আদৌ ফ্র্যাঞ্চাইজি ফি কমাবে কিনা, কিন্তু এটা রিকোয়েস্ট গেছে এফএসডিএল এর কাছে। কিন্তু অবশ্যই নেক্সট 2-3 দিনের মধ্যে পরে যে মিটিংটা হবে 5 তারিখ বোধ মিটিংটা হবে, সেটা নিশ্চয়ই এই টপিকটা আসবে। তো এখন দেখার কি হয়। ভিডিওটা এখানেই শেষ করবো। আশা করছি ভিডিওটা ভালো লাগলো, ভিডিওটা ভালো লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিও এতটাই, ততক্ষণ টাটা।